আমাদের আজকের নাটক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড়দিদি। অভিনয় অংশে মাধুরী চট্টোপাধ্যায়, হোসনে আরা ইয়াজদানি, নাজমা আখতার, আব্দুল্লাল মামুন, তেজেন চক্রবর্তী, জিয়াউল হুদা উজ্জ্বল, শহীদুল আমিন, নেওয়াজেশ আলী খান, এফ এম আব্দুল আলী লালু, এস দিন মোহাম্মদ, মনোজ সেনগুপ্ত, রুবানা কামাল ফাতেমা এবং সুরেন ও মাধবীর চরিত্রে এস এম কামাল, সাকিনা আক্তার। শব্দগ্রহণে লুৎফুল হক ও মাহমুদ জাহাঙ্গীর। সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। প্রযোজনায় আজমল হুদা মিঠু। নাট্যানুষ্ঠান বড়দিদি। ওহে শুনছো? ও ভাই, এদিকে শোনো। কি ব্যাপার? আরে 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 আরে, এই একদম ফটো করে ভিতরে চলে এলেন যে? হ্যাঁ, তা বলুন কি ব্যাপার, বলুন কি চান এখানে? তুমি কি এই বাড়িতেই থাকো? হ্যাঁ, তা কেন বলুন তো? বাড়ির মালিকের সঙ্গে একবার দেখা করার ইচ্ছে ছিল। বলুন না আমার সঙ্গে। ওই তো কর্তা ওখানে বসে খবরের কাগজ পড়ছেন। চলুন, কর্তার সঙ্গে আপনার দেখা করিয়ে দিচ্ছি। দেখো, আজ নিয়ে 3 দিন এই ফটকের কাছ থেকে ফিরে গেছি। আমার খুব দরকার। একজন বললে উনি নাকি চাকরি দিতে পারেন। না, আজ না হয় থাক, অন্যদিন যাব। আমার তেমন সাহস হয় না বাবুর কাছে যেতে। আরে না না না, আপনারা তো চিন্তা কি বলুন দেখি। ওই যে বাবু, এই বাবু এবার এদিকেই তাকাচ্ছেন। আহা, আরে আপনি আবার ফিরে চলছেন কেন মশাই? কে রে বঙ্ক? উনি কর্তা বাবু, ইনি আপনার সঙ্গে দেখা করতে চান। উনি একটা বলুন না আপনার কথাটা ভাই। ও বাবু, তুমি কি চাও? আমি আমি কোনো একটা কি চাকুরি। আমি চাকরি দিতে পারি, এ তোমায় কে বললে? পথে একজনের সঙ্গে দেখা হলো, আমি জিজ্ঞেস করেছিলাম, সেই আপনার কথা। বেশ, তা তোমার বাড়ি কোথায়? পশ্চিমে। সেখানে কে কে আছেন? বাবা ও সৎমা। বাবা কি করেন? সামান্য চাকরি করেন। ও, তাতে চলে না, তাই তুমি উপার্জন করতে চাও? হ্যাঁ। এখানে কোথায় থাকো? কোনো নির্দিষ্ট স্থান নেই, যেখানে সেখানে। ও আচ্ছা, আমার কাছে এই চেয়ারটায় তুমি বসো। তুমি এখনো ছেলে মানুষ, এই বয়সে বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছো বলে আমার খুব দুঃখ হচ্ছে। আমি নিজে যদি কোনো চাকরি দিতে না পারি, তবে যাতে তোমার একটা কিছু জোগাড় হয়, তার উপায় হয়তো আমি করে দিতে পারবো। আচ্ছা। এ কি চললে যে? বলুন। আর কিছু তোমার জিজ্ঞেস করবার নেই? না। এতেই তোমার কাজ হয়ে গেল? কি উপায় করতে পারি, কবে করতে পারি, কিছুই জানার প্রয়োজন হলো না। এখন যাবে কোথায়? কোনো একটা খাবারের দোকানে। সেখানে খাওয়া দাওয়া করবে? রোজ তাই করি। তো তুমি লেখাপড়া কতদূর শিখেছো? কিছু শিখেছি। আমার ছেলেকে পড়াতে পারবে? পারবো। বললে তো পারবে। যদি সে বলে আমি বিএ ক্লাসে পড়ি, তখন তুমি তাকে কি করে পড়াবে? তা একরকম পারবো। পারবে? বেশ। বঙ্কু, যে আগে বাবু। এই বাবু থাকবার জায়গা ঠিক করে দে। আগে বাবু। স্নানাহারের ব্যবস্থা করে দিবি, বুঝলি? যে আগে। আর তুমি শোনো, সন্ধ্যার পর আবার তোমায় ডেকে পাঠাবো। তুমি আমার বাড়িতেই থাকো, যতদিন কোনো চাকরি না হয় ততদিন স্বচ্ছন্দে এখানে থাকতে পারবে। কেমন? চলুন বাবু, তাড়াতাড়ি চলুন, ওদিকে আবার আমারও অনেক কাজ পড়ে আছে। চলুন চলুন চলুন। এ কি বাবা, তুমি এখনো বসে আছো? আজ না কাচারি যাবে বলেছি। ও এই দেখ, একদম ভুলে গিয়েছি। বাবা। মা, একজন গরিব দুঃখী লোককে বাড়িতে স্থান দিয়েছি। কে বাবা? দুঃখী লোক, এছাড়া আর কিছুই জানি না। তবে হ্যাঁ, লেখাপড়া বোধহয় কিছু জানে, কারণ তোর দাদাকে পড়াবার কথা বলাতে সে স্বীকার করেছিল। বিএ ক্লাসের ছেলেকে যে পড়াতে সাহস করতে পারে, অন্তত তোর ছোট বোনটিকে সে নিশ্চয় পড়াতে পারবে। তাই মনে করছি মা,
সেই প্রমিলার মাস্টার থাকুক। বেশ ভালোই হলো বাবা। প্রমিলা এবার মাস্টার মশাইয়ের কাছে নিয়ম মতো লেখাপড়া করবে। আমি ওর থাকার সব ব্যবস্থা করে দিতে সরকার মশাইকে বলে দিচ্ছি। সত্যি মা, তুই শুধু আমারই মানুষ, সব দুস্থ দুঃখীদেরই মা তুই। বাবা, প্রমিলা যেমন তার মাস্টারও ঠিক তেমনি। এ কথা কেন মা? দুজনেই ছেলে মানুষ। প্রমিলা যেমন বোঝে না তার কখন কি দরকার, কখন কি খেতে হয়, কখন শুতে হয়, কখন কি করা উচিত, তার মাস্টারও সেই রকম। নিজের কিছুই বোঝে না, অথচ অসময়ে এমনি জিনিস চেয়ে বসে যে জ্ঞান হলে তা আর কেউ চায় না। তোর কথা তো আমি ঠিক বুঝতে পারছি না মা। বড়দি, এখনই একটা কম্পাস দিতে হবে, নইলে মাস্টারমশাই তার অঙ্ক কষতে পারছেন না। দেখলে তো বাবা, আমি এখন কম্পাস পাই কোথায়? আমি কি কম্পাসের দোকান করি? তাই তো মা, তোর অনুমান দেখছি ঠিকই। দাও না বড়দি, মাস্টারমশাই তাড়াতাড়ি চাইলেন যে অঙ্ক কষতে পারছেন না। মাস্টার মশাইয়ের যখন খুবই দরকার, তাহলে প্রমিলা তুই সরকার মশাইকে গিয়ে আমার কথা বল, তাহলে উনি আনবার ব্যবস্থা করবেন। তাই চাইতে হবে। ছেলেটি বোধহয় পাগল। তোমার মেয়েটি বোঝে কখন কি দরকার, না, তা বোঝে না। অথচ অসময়ে উৎপাত তো করে। হ্যাঁ, তা করে। মাস্টার বাবুও তাই করে। কিরে বঙ্কু, অত ছুটে এলি যে? বড়দি, মাস্টার মশাই বললেন 5টা পুরনো কাপড় নিয়ে এসো, ভিখারিদের দিতে হবে। শুনলে তো বাবা। দাঁড়া বঙ্কু, আমি নতুন পুরনো জানি না, 5টা কাপড় এনে দিচ্ছি উপর থেকে। হ্যাঁ রে বঙ্কু, তোদের মাস্টারমশাই কেমন যেন একটু খেয়ালি মানুষ, তাই না? আগে কর্তা, এই 8 বছর বয়স থেকে এই 2-8 বছর বয়স হলো আপনার বাড়িতে রয়েছি, কিন্তু এমন লোক আর দেখিনি। লোকটি কেমন যেন কেবল বই খাতা নিয়ে দিনরাত পড়ে থাকে, কেমন যিনি পাগল, কিচ্ছু জানে না, কিচ্ছু দেখে না, কেবল বই আর বই আর বই। এই নে বঙ্কু, কাপড় 5টা। হ্যাঁ হ্যাঁ বর্দি, তাড়াতাড়ি দেরি হয়ে গেল, যাই যাই বর্দি। আশ্চর্য, ছেলেটি বোধহয় একটু পাগলাটে। বাবা, উনি বোধহয় বড় লোকের ছেলে। হ্যাঁ, তা কেমন করে জানলি? কেন যেন মনে হয় উনি কোনো ধনীর আদুরে দুলাল। সকালে চা ঠান্ডা হয়ে যায়, উনি হয়তো খান না। জলখাবার হয়তো স্পর্শ করতেও তার মনে থাকে না। হয়তোবা কুকুরের মুখে তুলে দিয়ে উনি চলে যান। খেতে বসলে অন্ন ব্যঞ্জনের উনি কোনো সম্মানই রাখেন না, পাশে ঠেলে নিচে ফেলে সরিয়ে রেখে যান, যেন কোনো জিনিসই তার মনে ধরে না। সব তো বঙ্কু আর প্রমিলার কাছেই শুনেছি বাবা। আমারও যেন কেমন সন্দেহ হয় মা। চাকরির কোনো সুবিধে হচ্ছে কিনা জিজ্ঞেস করলে ভাষা ভাষা উত্তর দেয়, যেন এক তিল উদ্বেগ নেই। ছেলেটির কাছ থেকে প্রথম দিন জানতে পেরেছিলাম যে ওর সৎমা বর্তমান, তাই হয়তো কোনো আঘাত পেয়ে বাড়ি ছেড়ে এসেছে। বাবা, তোমার চানের বেলা হলো, তুমি চান সেরে এসো, আমি সব ঠিক করে দিচ্ছি। আচ্ছা মা, তাই সেরে নিচ্ছি। বড়দি, মাস্টারমশাই ছুটি দিল আমাকে। হ্যাঁ, তুই পড়লি কি যে ছুটি দিল তোকে? কেবল তো বারবার ছুটি ছুটি করলি এতক্ষণ। প্রমিলা, সেদিন যে চশমা দিলুম তোর মাস্টার মশাইয়ের, সেই চশমা কেমন হয়েছে রে? বেশ। কেমন করে জানলি? মাস্টারমশাই সেই চশমা চোখে দিয়ে বেশ বই পড়েন, তাই জানলুম। তিনি নিজে কিছু বলেননি? কিছু না। একটি কথাও না? ভালো হয়েছে কি মন্দ হয়েছে, কিচ্ছু না? না, কিছু না। উফ, তোর মাস্টার মশাইকে বলে দিস তিনি যেন আর হারিয়ে না ফেলেন। আচ্ছা, বলে দেব। তোর পাগলি, তাকে বলতে আছে, তিনি হয়তো কিছু মনে করবেন। তবে কি বলবো না? না। এই যে বঙ্কু, চিঠি নিয়ে যাচ্ছিস, একটু তাড়াতাড়ি আসিস। মাছ ধরতে যাবো, মনে আছে তোরে? এই যাবো আর আসবো দাদা বাবু। দাদা, তুমি তো বিয়ে পড়ো, প্রমিলার মাস্টার রাত দিন কি পড়ে জানো? হ্যাঁ, নাটক নভেল পড়ে, আর কি পড়বে? দেখো না দাদা, এই যে প্রমিলা তার এই বইখানা লুকিয়ে এনেছে কাল। নাটক নভেল বলে তো বোধ হয় না। দেখি দেখি। হ্যাঁ, মানে ইয়ে হয়েছে, এখানে গণিতের পুস্তক, এই মানে স্কুলের নিচের ক্লাসে পড়া হয়। কোনো পাশের পড়া নয়, কলেজের বই নয়? না না, ও কিছু না, আমি যাই রে। শিবুদা যেন কি লুকোলেন বলে মনে হলো। প্রমিলার মাস্টার মশাইয়ের অঙ্কের বইটি
আসলে সে বুঝতেই পারেনি। মাধবী, মা মাধবী, বাবা। সরকার মশাইয়ের কাছে শুনতে পেলাম তুই নাকি কাশি যেতে চাস। হ্যাঁ বাবা, আমি দিন কতকের জন্য কাশি যাব। সে কি মা, তুই কাশি গেলে এই সংসারের কি হবে? আমি আবার তো আসবো, একেবারে যাচ্ছি না তো। আমার বলা অন্যায় হয়েছে। তোমার চোখের জল আমি দেখতে পারি না বাবা, শুধু দিন কতকের জন্য বেরিয়ে আসবো। যেতে চাইছিস যা, কিন্তু এ সংসার চলবে না। আমি ছাড়া সংসার চলে না? চলবে না কেন মা, চলবে। হাল ভেঙে গেলে স্রোতের মুখে নৌকো যেমন করে চলে, এও তেমনি চলবে। কিন্তু কাশি যাওয়া আমার নিতান্ত প্রয়োজন। সেখানে আমার বিধবা ননদিনী একমাত্র পুত্র নিয়ে বাস করেন, তাকে একবার দেখতে হবে। তাহলে তুই যাতে খুশি হোস তাই কর মা, একবার না হয় ঘুরেই আয়। প্রমিলা, বড় দিদি এখানে নেই না? উমা, দিদি সে কবে কাশি গিয়েছেন? তাই তো, 10টার সময় আহারের জন্য আর পিড়াপিড়ি হয় না। কোনোদিন বা 1টা 2টো বেজে যায়। স্নানান্তে কাপড় ছাড়তে গিয়ে মনে হয় সেগুলো আর তেমন পরিষ্কার নেই। জল খাবারের থালাটা তেমন সযত্নে সজ্জিত নয়। রাতে গ্যাসের চাবি কেউ বন্ধ করতে আসে না। পড়ার ঝোঁকে 2টো 3টে বেজে যায়। সকালে ঘুম ভাঙে না, উঠতে বেলা হয়। সমস্ত দিন চোখের পাতা ছেড়ে কিছুতেই ঘুম যেতে চায় না। শরীর যেন বড় ক্লান্ত হয়ে পড়ছে। এ সংসারে একটু পরিবর্তন ঘটেছে। কি পড়বো মাস্টারমশাই? বড় দিদি কবে আসবেন প্রমিলা? 1 মাস পরে। 1 মাস? কেন অতদিন পরে কেন? আচ্ছা, 1 মাসের আর কত বাকি? অনেক দিন। আপনার খুব অসুবিধা হচ্ছে না মাস্টারমশাই? প্রমিলা, বড় দিদিকে তুমি চিঠি লেখো না? লিখি বই কি। তাড়াতাড়ি আসতে লেখুনি? না তাই তো। মাস্টারমশাই, বড়দি এলে বেশ হয় না? বেশ হয়। আসতে লিখে দেব? দাও। আপনার কথা লিখে দেব? নিশ্চয়ই। বঙ্কু, সব জিনিসপত্র নামানো হয়েছে তো বাবা? হ্যাঁ বড়দি। হ্যাঁ রে, বাবা ঘুম থেকে এখনো ওঠেননি? হ্যাঁ, উঠেননি, উঠে যাবে খন বড়দি। প্রমিলা এখনো ঘুমাচ্ছে না রে? ঘুমোবে কি গো, সে তো সেই 7 সকালেই উঠেছে। ওই দেখো ছুটে আসছে। বড়দি! থাক থাক, প্রণাম করতে হবে না। আয় বুকে আয় প্রমিলা। এই কদিনে তুই বড্ড রোগা হয়ে গেছিস। তুমি চলে গিয়েছিলে আর আমার কিছু ভালো লাগছিল না। আমার চিঠি পেয়েছিলে বড়দি? আচ্ছা বড়দি, আমার জন্য তোমার মন কেমন করতো না? পাগলি মেয়ে, চিঠিতে কি সব যাতা লিখেছিস? তোর জন্যই তো এত শীঘ্রই এলাম। বারে, মাস্টারমশাই যে লিখতেন। থাকো কথা। এই নে, খেলনা, পুতুল, বেনারসি জামা কাপড়। কি মজা, কি মজা, আর বড় মজা। যাই, সবাইকে খবর দি বড়দি এসেছে। হ্যাঁ রে বঙ্কু, তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ, তোমার চরণ ইচ্ছায় সবাই একরকম আছি বড়দি। ওই যে বাবু আসছেন, আমি যাই। মা, মা কোথায় মা? এই যে মা, তুই এসেছিস। আমি জানতাম তোর বুড়ো ছেলেকে ভুলে তুই বেশি দিন কোথাও থাকতে পারবি না। থাক মা থাক, প্রণাম করতে হবে না। তা ভালো ছিলি তো মা? হ্যাঁ বাবা, তুমি ভালো আছো তো বাবা? শিবুদা কোথায়? হ্যাঁ মা, শরীরে ভালোই ছিলাম, কিন্তু মনে নয়। ওই যে নাম করতে করতেই এসে পড়েছে শিবু। চলি মা, আমি পুজো অনেকটা সেরে নিয়ে পরে সব শুনবো খন। কিরে, ভালো আছিস তো? হ্যাঁ, তুমি কেমন আছো দাদা? আরে থাক থাক থাক, প্রণাম আবার কেন? যাক, বাঁচা গেল। বাড়িটা যেন একেবারে অন্ধকারে ছিল তুই না থাকাতে। বুঝেছি, তুই আমাদের সব। তা নে, সব দেখে শুনে নে এবার। তোর কাশির গল্প শুনবো খন। চলে, আমি পরীক্ষার পড়া আছে আবার। মাস্টারমশাই, সিঁড়ি বেয়ে উপরে উঠলে বড়দির ঘর। ওই তো বড়দি পিছন ফিরে কি একটা করছেন। বড় দিদি। কি দিদি? এ কি মাস্টার মশাই? বড় দিদি, তোমার জন্য আমি বড় কষ্টে। ছি ছি, তুমি তুমি চলে গেলে। কি লজ্জা।
প্রমিলা, মাস্টারমশাইকে বাইরে যেতে বল। চলুন মাস্টারমশাই, বড়দি যেতে বলেছে, শুনেছেন? বড় দিদি আমার উপর রাগ করেছেন না প্রমিলা? হ্যাঁ। কেন রে? আপনি অমন করে বাড়ির ভিতর গিয়েছিলেন কেন? যেতে নেই না? তা কি যেতে হয়? দিদি খুব রাগ করেছে। ও তাই তো। ছোট দিদিমণি, বড় দিদি আপনাকে ডাকছেন। প্রমিলা, তুই বাড়ির ভিতর যা তো। এই 3-4 মাস তো শুধু বসে বসে কাটিয়েছিস, সেদিন দেখলাম। আচ্ছা, তাই যাচ্ছি বড়দি। বিন্দু, আমি যা যা বলবো তুই মাস্টারমশাইকে সে মতো জিজ্ঞেস করবি। ঠিক আছে বড় দিদি, তাই জিজ্ঞেস করব। মাস্টারকে জিজ্ঞেস কর কেন প্রমিলাকে এতদিন একটুও পড়াননি। মাস্টারমশাই, বড় দিদি বলছেন যে আপনি ছোট দিদিকে কিছু পড়াননি কেন। মাস্টারমশাই, মাস্টারমশাই, কি? বড় দিদি বলছেন কি বলছেন? ছোট দিদিমণিকে পড়াননি কেন। ভালো লাগে না? বলতো বিন্দু, প্রমিলাকে একেবারে পড়াননি কেন? বড়দি বলছেন ছোট দিদিকে একেবারে পড়াননি কেন। শুনছেন? ছোট দিদিকে পড়াননি কেন। আমি পারবো না। বল, তবে আপনি কি জন্যে আছেন? না থাকলে কোথায় যাব? বল বিন্দু, তবে পড়ান না কেন? তবে পড়ান না কেন মাস্টারমশাই? কি বলছো? তবে পড়ান না কেন? সে তো রোজ পড়ে। বল, পড়ে, কিন্তু আপনি দেখেন কি? বড়দি বলছেন পড়ে, কিন্তু আপনি দেখেন কি? না, আমার সময় হয় না। আশ্চর্য। বল বিন্দু, তবে এ বাড়িতে কেন আছেন? তবে এ বাড়িতে কেন আছেন মাস্টারমশাই? জানিয়ে দে বিন্দু, আপনি আর পড়াতে পারবেন না। দিদি বলছেন আপনি আর পড়াতে পারবেন না। না, আমার পড়াতে ভালো লাগে না। জিজ্ঞেস কর বিন্দু, কেন একদিন তবে মিছে কথা বলে আছেন? তবে কেন এতদিন মিছে কথা বলে আছেন মাস্টারমশাই? ও তাই তো, বড্ড ভুল হয়েছে। বল বিন্দু, এই 4 মাস ধরে ক্রমাগত ভুল? এই 4 মাস ধরে ক্রমাগত ভুল? হ্যাঁ, তাই হয়েছে দেখছি। তা কথাটা আমার মনে ছিল না। সে কি রে, বেলাতে 2টো বেজে গেল, এখনো মাস্টারমশাই ফিরল না? বেলা 9টা নাগাদ মাস্টারমশাই 2-3খানা বই বগলে চাপিয়ে চলে গেলেন। যাবার বেলা খাপে পুরে চশমাটা টেবিলের উপর রাখতে রাখতে বললেন, 3 দিন হলো প্রমিলা পড়তে আসেনি। তাহলে আমার কি প্রয়োজন এখানে? আর কি বলে গেলেন? প্রমিলাকে ডেকে আনতে বলেছিলেন পড়ার জন্যে। আমি ভিতর থেকে শুনে এসে বললাম, ছোটদি আর আপনার কাছে পড়বে না। এই কথা শুনেই তিনি... বুঝেছি, অভিমান করে চলে গেছে, একেবারে না খেয়ে। বুঝলেন বড়দি? আমি তখন বললাম, এই অসময়ে কোথায় যাচ্ছেন মাস্টার মশাই? তিনি তখন বললেন, বড়দিদিকে বলে দিও আমি চলে যাচ্ছি। বড়দিদিকে বলে দিও আমি চলে যাচ্ছি? আমি বললাম, আর আর আসবেন না মাস্টার মশাই আপনি? তিনি আর কোনো উত্তর না দিয়ে মুখ বুজে ফটকের বাইরে চলে গেলেন। কোথায় গেছেন তা বলে গেছেন? না বড়দি, তা তো জানি না। সে কি রে, না খেয়ে চলে গেলেন? ওই তো, তার সব জিনিসপত্রই তেমনি আছে টেবিলের উপর, খাপে মোড়া চশমাটিও আছে, শুধু বই কখানি নেই। বঙ্কু, আগে বড়দি। শোন, তুই আর একজন চাকরকে সাথে নিয়ে খোঁজ করে তাকে ফিরিয়ে আনতে পারলে জি, 10 টাকা পুরস্কার পাবি। এক্ষুনি যাচ্ছি বড়দি। তিনি চলে গেলেন কেন বড়দি? বাইরে যা, কাঁদিস নে। বড় দিদি, তাই তো খোঁজাখুঁজি কেন? কলকাতা শহরে কি মাস্টার পাওয়া যায় না? তুই দূর হ বিন্দু, একটা মানুষ একটি পয়সা হাতে না নিয়ে চলে গেল, আর তুই বলিস খোঁজাখুঁজি কেন? তার কাছে একটু নেই তা কি করে জানলে? তা আমি জানি, কিন্তু অত কথায় কাজ কি বিন্দু? তুই যা তো এখান থেকে। যে বাড়ির জিনিস পেয়ে খেতে পারে না, পরের কাছে কি সে চাইতে পারে? নিশ্চয়ই তার কিনে খাবার পয়সা নেই, ভিক্ষে করার মতো সামর্থ্য নেই, ছোট ছেলের মতো অসহায় অবস্থায় হয়তো বা কোনো ফুটপাতে বসে কাঁদছে, না হয় কোনো গাছের তলায় বই মাথায় দিয়ে ঘুমিয়ে আছে।
কেমন দেখলে বাবা? বাঁচবে তো? কি হয়েছিল? এখন কেমন আছে? বলছি মা, সব বলছি, চিন্তার কোনো কারণ নেই। অন্ধকার রাত, তার উপর মেঘ করেছিল। চৌরঙ্গীর মোড়ে একটা ঘোড়ার গাড়ি সুরেন্দ্রের উপর এসে পড়ায় বুকের পাশে প্রচণ্ড আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর পুলিশের গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। যে ছেলেটি খবর দিয়ে আমাকে নিয়ে গিয়েছিল, তার সেই রাত্রে ডিউটি ছিল ওই হাসপাতালে। আর কি বললো সে? 4-5 দিন অজ্ঞান অবস্থায় থাকার পর রাত্রে চোখ মেলে প্রথমেই তোর নাম করে নাকি বর্দি বর্দি বলে ডেকেছিল। সুরেন্দ্রের কথা মতো তার বাবাকে পত্র লিখে দেওয়া হয়। আর আমাদের বাড়ির কাছেই সেই মেডিকেল ছাত্রটি থাকে জেনে সুরেন্দ্র আমাকেও ওর অবস্থার কথা জানাতে বলেছিল। ওর বাবাও এসেছেন তো? হ্যাঁ মা, ওর বাবা কাল রাত্রেই এসেছেন। তুই ঠিকই বলেছিলি মা, সুরেন্দ্রের পিতা বেশ অর্থবান লোক। তুমি কেমন করে জানলে বাবা? তার মুখ থেকেই সব শুনলাম। তিনি একজন বড় উকিল। সুরেন্দ্র বাড়ি থেকে পালিয়ে এসেছিল। কেন? এবছর পশ্চিমের বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সম্মানের সঙ্গে সুরেন এমএ পাশ করে বিলেতে যেতে চেয়েছিল, কিন্তু নিতান্ত অন্যমনস্ক প্রকৃতির ছেলে বলে ওরা সাহস করে পাঠাতে চাননি। তাই রাগ করে পালিয়ে এসেছিল। ভালো হলে তিনি সুরেনকে বাড়ি নিয়ে যাবেন। তাই ভালো বাবা, তাই ভালো। আমি কাল আবার একবার দেখতে যাব। চল না মা, তুই আমার সঙ্গে। তোর নাম করে এত বর্দি বর্দি বলে যখন ডাকছিল। তুমি দেখে এসো বাবা, আমি যেতে পারবো না। যে বনের পশু, তার উপর কি রাগ করে রে মা? কেমন আছিস মাধবী? তুই কবে এলি মনোরমা? এই পুজোতে বুঝি তোর মা তোকে নিয়ে এসেছে? হ্যাঁ, পুজো উপলক্ষে বাপের বাড়ি এসেছি। তুই তো সেই 6 মাসে একটা চিঠি দিয়েছিলি, আর তো তোর খবর বার্তা নেই। তা কেমন চলছে রে তোর বাঁদর দেখা না? বাঁদর কোথায় পাবো? আমি এলাম ছুটে দেখবো বলে। কেমন শোভে পোড়ার বাঁদর তোমার ওই রাঙা চরণ তলে। সেই যে পুষেছিলি। কবে? মনে নেই? যে তোকে বই আর জানতো না, সেই যে তোর চিঠিতে প্রমিলার মাস্টার মশাইয়ের কথা লিখেছিলি। আমি উত্তরে কি বলেছিলাম মনে আছে তোর? তোর পোড়া মুখ। কাকে কি ঠাট্টা করতে হয় জানিস না তো? তাই না লিখতে পারলি আমি নাকি বাড়িতে বাঁদর পুষেছি, সে হলো বাঁদর আর আমি তার সীতা দেবী। তার কথা তো তিনি আপনি চলে গেছেন, সে 6 মাস হলো। অমন রাঙা পা দুটি তার পছন্দ হলো না? মুখ ফিরালি যে, দেখি এদিকে। এ কি মাধবী, তোর চোখে জল? দেখি মুখের আঁচল সরা দেখি। সামান্য একটা কৌতুক সইতে পারলি না বোন? আমি যে বিধবা দিদি। হ্যাঁ, তুই বিধবা। কি সর্বনাশ করলি! সে আমাকে বই আর জানতো না। এ কথা যে নিতান্ত সত্য মনোরমা। কাজটা কিন্তু ভালো হয়নি। কোন কাজটা? তাও কি বলে দিতে হবে বোন? আমি সব শুনেছি, কিন্তু গেল কেন? আমি যেতে বলেছিলাম। বেশ করেছিলে, বুদ্ধিমতির কাজই করেছিলে। তারপর গাড়ি চাপা পড়ে হাসপাতালে ছিল। ঈশ্বরের কৃপায় বেঁচে গেছেন, কিন্তু যদি না বাঁচতেন তাহলে বোধহয় পাগল হয়ে যেতাম মনোরমা। এখনই বা তার কম কি? তোর হাতে ওটা কি? স্বামীর পত্র। আমি লিখেছিলাম ওকে। আর জবাব শোন, সে লিখেছে, যার রূপ আছে সে দেখাবে, যার গুণ আছে সে প্রকাশ করবেই, যার হৃদয়ে ভালোবাসা আছে, যে ভালোবাসতে জানে সে ভালোবাসবেই। মাধবীলতা রসাল বৃক্ষ অবলম্বন করে, এটা জগতের রীতি। তুমি আমি কি করতে পারি? তোমাকে আমি খুব বিশ্বাস করি, সেজন্য চিন্তিত হয়েও না। তোর স্বামী খুব ভালো কথা বলেছে মনোরমা। শোন মাধবী, মেয়ে মানুষকে বিশ্বাস নেই, এটা আমার নতুন শিক্ষা। তোর কোনো দোষ নেই রে। সমস্ত স্ত্রী যাত্রাকেই দোষ দেই, বিধাতাকে দোষ দেই। তিনি কি জন্য এত কোমল এই জলের মতো তরল পদার্থ দিয়ে নারী হৃদয় করেছিলেন? এত ভালোবাসা ঢেলে দিয়ে এই হৃদয়কে কে গড়তে সেধেছিল? আমাকে দেখে তোর আজন্মের ধারণা উলট পালট হয়ে গেছে না রে মনোরমা? পোড়ামুখী বিধবাকে যা করতে নেই তুই যে তাই করলি। মনে মনে আর একজনকে যে ভালোবেসেছিস, এখন উপায় কি? উপায় তোরাই বল মনোরমা। আমি কিছুই জানি না মনোরমা।
তুমি নিজে জমিদারি না দেখলে সব যে জ্বলে পুড়ে যায়। তাই তো। এসব কি সত্য? সত্য নয়, নিন্দায় যে দেশ ভরে গেল, তোমারই কানে কেবল এসব পৌঁছায় না। অপুত্রক মাতামহের 25খানি গ্রামের 50,000 টাকা আয়ের জমিদারি। মাতামহ ছিলেন পাবনা জেলার লালতা গ্রামের মধ্যবিত্ত এক জমিদার। ব্যয়কুণ্ঠ মাতামহের একমাত্র দৌহিত্র সুবাদে যে জমিদারি ভগবান আমাকে দিয়েছেন তা নষ্ট হতে দিতে পারি না শান্তি। অখ্যাতিতে দেশ ভরে গেল, ম্যানেজার মথুর বাবুর অত্যাচার আর উৎপীড়নে প্রজাদের মধ্যে হাহাকার পড়ে গেছে। জানো, মিথ্যায় প্রজাদের ঘর জ্বালিয়ে তাদের ভিটে ছাড়া করতে, ঘরের ক্ষুদ্র কুঠুরিতে আটকিয়ে রাখতে ম্যানেজার বাবুর জুড়ি নেই। কাল থেকে আমি নিজেই সব দেখব। তুমি দেখবে জমিদারি, তাহলে 24 ঘন্টা বাগান বাড়িতে ইয়ার বন্ধুদের নিয়ে ফুর্তি করবে কে? ওগো, আজ 4 দিন পর আমার স্বামী দর্শন। এই দরজায় পিঠ দিয়ে বসলাম। একদিন কোথা ছিলে বলো না গো? বাগান বাড়িতে। সেখানে কে আছে যে 3 দিন ধরে পড়েছিলে? ও তাই তো। সব কথা তাই তো, আমি সমস্ত শুনেছি। কলকাতা থেকে নতুন উপসর্গ এলোকেশি বলে মেয়ে মানুষটাকে আনা হয়েছে। নাচতে গাইতে খুব মজবুত, দেখতে শুনতেও নাকি মন্দ নয়। আমি কি দোষ করেছি যে আমাকে পায়ে ঠেলছো? তা তা তো আমি। আজ 5 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। আমি কি তোমাকে চিনি নে? আবার কি করে পায়ে ঠেলতে হয়? এর চেয়ে অপমান আমাদের আর কি আছে? তাই তো। তা ওরা সব? তুমি স্বামী, আমার দেবতা, আমার ইহকাল, আমার পরকাল। আমি জানি আমি তোমার কেউ নই। একদিনের জন্য তোমার মন পাই না। এই যাতনা তোমাকে বলবো কি? পাছে তুমি লজ্জা পাও, পাছে তোমার ক্লেশ হয়, তাই কোনো কথা বলি না। শান্তি, কেন কাঁদো? কেন কাঁদি অন্তর্যামী জানেন। তাও বুঝতে পারি যে তুমি অযত্ন করো না, তোমারও মনে ক্লেশ আছে। তুমি আর কি করবে? আমি আজীবন যাতনা পাই, তাতে ক্ষতি নেই, কিন্তু কিন্তু তোমার কি কষ্ট যদি জানতে পারি। দেখি, এখনো চোখে জল? এই 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 চোখ পুছে দিলাম। আর কেঁদো না শান্তি। তাহলে কি করে তুমি আমায় বলে দাও? এই কথার কি আর উত্তর আছে? তোমার শরীরও আজকাল ভালো নেই। আজ কেন, 5 বছর থেকে নেই শান্তি। যেদিন কলকাতায় গাড়ি চাপা পড়েছিলাম, বুকে পিঠে আঘাত পেয়ে 1 মাস শয্যায় পড়েছিলাম, সেই অবধি শরীর ভালো নেই। সে ব্যথা কিছুতেই গেল না। মাঝে 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 নিজেই আশ্চর্য হই কেমন করে বেঁচে আছি। দাদা, আমি শ্বশুর বাড়ি যাব। সে কি মাধবী? সেখানে তো কেউ নেই। ওর ছোট ভাগ্নে কাশিতে ঠাকুরজির কাছে আছে, তাকে নিয়ে শ্বশুর বাড়ি গোলাগায় বেশ থাকবো। তা কি হয়? সেখানে যে তোর বড় কষ্ট হবে। কেন কষ্ট হবে দাদা? বাড়িটা এখনো পড়ে যায়নি, তাছাড়া 2 বিঘে 10 বিঘে জমি জিরা তো আছে। একটি বিধবা কি তাতে চলবে না? চলার কথা নয়, টাকার ভাবনা নেই, কিন্তু তোর যে বড় কষ্ট হবে মাধবী। কষ্ট কিছুই নয়। আচ্ছা, কেন যাবি বোন? আমাকে সব খুলে বল দেখি, আমি সব মিটিয়ে দিচ্ছি। দাদা, তুমি মনে করো আমি ঝগড়া করে তোমার বাড়ি থেকে যাব? না না, তা নয়, আমি ও কথা বলিনি। কিন্তু এ বাড়ি চিরদিনই তোর। আজ কেন তবে চলে যেতে চাস? আবার আসবো। তোমার ছেলের যখন পইতে হবে তখন নিয়ে এসো। এখন যাই। সে তো 8 বছরের কথা। যদি বেঁচে থাকি তাহলে আসবো। মাধবী, তোর দাদা তোকে কখনো কিছু বলেনি তো? সে কি কথা দাদা? না, তা নয়, যদি কোনো অশুভক্ষণে, যদি
কোনোদিন মুখ থেকে অসাবধানে কিছু? না দাদা, সেসব কিছু নয়। সত্যি কথা? সত্যি। তবে যা, তোর নিজের বাড়ি যেতে আর মানা করব না। যেখানে ভালো লাগে সেইখানে থাক, তবে সবসময় সংবাদ দিতে ভুলিস না যেন। দোহাই বাবা, গরিব ব্রাহ্মণকে বুঝি পথে পথে ভিক্ষে করে খেতে হয়? আমায় বাঁচান ম্যানেজার বাবু। তা চাটুর্যে হয়েছে কি? বাবা রক্ষা করো। কি হয়েছে তোমার? এই নিন দক্ষিণা ম্যানেজার বাবু, আপনি ধর্মাবতার, আপনি না রক্ষা করলে আমার সর্বস্ব যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুলে বলো। হুজুর, এই গোলাগাঁয়ের রামতনু সান্যাল আর আমি ছিলাম খুব বন্ধু। এই রামতনু সান্যাল মৃত্যুকালে কিছু জায়গা আমারই হাতে দিয়ে গিয়েছিলেন। রামতনু সান্যালের পুত্র যোগেন্দ্রনাথের জীবিতকালে আমি সে সকলের তত্ত্বাবধান করতাম। যোগেন্দ্রের মরার পর আমি ন্যায্য অধিকার বিনা বাধায় সে সকল ভোগ দখল করছিলাম। কিন্তু রামতনু সান্যালের বিধবা পুত্রবধূ কোথা থেকে এতদিন পরে ফিরে এসে আমার সমস্ত দখল করতে চায় বাবা। সে তোমার সমস্ত দখল করতে চায় না তুমি তার সর্বস্ব দখল করতে চাও? কোনটা? হুজুর ধর্মাবতার, এই পইতে ছুঁয়ে আপনার হাত ধরে বলছি, আমি যে 10 বছর সরকারের খাজনা জুগিয়ে আসছি হুজুর। তা জমি ভোগ করো, খাজনা দেবে না? দোহাই দোহাই আপনার হুজুর। বিধবাকে ফাঁকি দিতে চাও? তা কবিঘে জমি? এই যৎ সামান্য 25 বিঘা। তা অন্তত 3000 টাকার সম্পত্তি তো হবেই। জমিদারি কাচারিতে কত খাজনা দেবে? হুজুর যা হুকুম হবে, 300 টাকা। 300 টাকা দিয়ে 3000 টাকার সম্পত্তি নেবে? আমার দ্বারা কিছু হবে না। কত কত টাকা হুজুর হয়? 1000 দিতে পারবে? মাত্রাটা একটু বেশি হয়ে গেল। কি না, তাই দেব হুজুর। এবার সব ব্যবস্থা হবে। যাও, যোগেন্দ্রনাথের বিধবার বাকি খাজনা বাবদ 10 বৎসরে সুদে আসলে 1500 টাকার নালিশ হবে, গোপনে সমন বার হবে, কিন্তু রামতনু সান্যালের বিধবা পুত্রবধূর কাছে তা পৌঁছবে না। হুজুর তারপর একতরফা ডিগ্রি, বিষয় সম্পত্তি ক্রোক, বাকি খাজনার দায় জমিদার সরকার হতে মায় বাটি শুদ্ধ নিলামের ইস্তাহার জারি হবে। ভগবান আপনার মঙ্গল করুন। ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক আপনার, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। হ্যাঁ গা, তোমার বাড়ি বুঝি এখানে? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমি এখানে নতুন এসেছি এই গোলাগাঁয়ে। এটা আমার শ্বশুর বাড়ি। তা কিছু বলবে বাছা? বলছিলাম কি, তোমাদের দেশ কি মগের মুল্লুক? কেন বলো দেখিনি? তা নয় তো কি, একজন ঠকিয়ে আমার সর্বস্ব নিতে চায়, তোমরা দেখছো না? আমরা আর কি করব? জমিতে যদি নিলেম করে, আমরা দুঃখী লোক, তাতে কি করতে পারি বাছা? তা যেন হলো, কিন্তু আমার বাড়ি নিলাম হবে আর আমাকে সংবাদ নেই। কেমন তোমাদের জমিদার? এমন উৎপীড়ক জমিদার, এমন অত্যাচার এদেশে কেউ কখনো পূর্বে দেখে নাই। মহৎ আর মেয়ে মানুষ নিয়ে সারাক্ষণ জমিদার পড়ে থাকেন বাগান বাড়িতে। তার ম্যানেজার মথুর বাবু প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয়, মারধর করে টাকা আদায় করে দ্বিগুণ। সেদিকে মাতার লম্পট জমিদারের কোনো খেয়াল নেই। এই তো প্রজাদের সুখে দেশে। জমিদার বাবুর সঙ্গে নিজে দেখা করলে হয় না? আমার ভাগ্নেটির জন্য অন্তত একটা প্রার্থনা জানাবো ভাবছি। তোমার ওই পরীর মতন সাতডালি রূপ, তাতে আবার নতুন যুবতীর বয়স, তুমি যাবে বাচ্চা জমিদারের কাছে দেখা করতে? দেখা করলে কাজ সহজ হতে পারে, কিন্তু আমি বলি তুমি আজ রাতেই নৌকা ভাড়া করে বাপের বাড়ি প্রস্থান করো। কেন গা? তা বাপের বাড়ি যাব কেন? আমার বোনপো 2-3 বার লালতাগ্রামে গিয়েছিল। জমিদার সরকারের অনেক কথা সে জানে, তার মুখেই শুনেছি যুবতী রূপসী মেয়ে মানুষ হলে জমিদার সুরেন রায়ের কাছে রক্ষে নেই। বলো কি এমন? হ্যাঁ এমন, দেশ শুদ্ধ লোক এ কথা জানে। তবে তো
দেখা করা উচিত নয়? কিছুতেই নয়। কিন্তু বিষয় আশয় যে সব গেল। বিধু চাটুর্যে যখন এর ভিতরে আছেন তখন বিষয়ের আশা নেই। তার উপর গেরস্ত ঘরের মেয়ে, ধর্মটা কি যাবে? সুরেন রায় নামটি বড় পরিচিত, কিন্তু লোকটির সঙ্গে মিলছে না। এ নাম কতদিন মনে মনে ভেবেছি, আজ 5 বছর হলো। ভুলেছিলাম সে নাম, আবার বহুদিন পর মনে পড়ল। সুরেন রায়, লালতা গাঁয়ের অত্যাচারী জমিদার। কি ভাবছো বাছা? মানে মানে সরে পড়ো। আজকেই তোমার ঘর বাড়ি নিলেম হয়ে গেছে। ওই খাতার কাগজপত্রগুলো এদিকে দাও তো শান্তি। নাও গো নাও, সময় তোমার আর কাটছেই না, ছাড়বেও না যখন। দেখবে, দেখো জমিদারির কাগজপত্র নথিপত্রগুলো। আমি তোমাকে কিন্তু বেশি কাজ করতে দেবো না। কলকাতার বড় ডাক্তারবাবু বলে গেছেন, তোমার বুকের যা অবস্থা তাতে শারীরিক মানসিক কোনো পরিশ্রমই সঙ্গত নয়। নাও, আমি তোমাকে সাহায্য করছি। শান্তি, কি বলো? আমি একবার কাছারি ঘরে যাব। না, কি চাই বলো, আমি আনিয়ে দিচ্ছি। কিচ্ছু চাই না, একবার মথুর বাবুর সঙ্গে দেখা করব। তাকে ডেকে পাঠাই, তোমাকে যেতে হবে না। এমন সময় তাকে কেন? বলে দেব যে অগ্রহায়ণ মাস থেকে তাকে আর কাজ করতে হবে না। তার অপরাধ? অপরাধ যে কি তা এখন ঠিক বলতে পারছি না, কিন্তু বড় বাড়াবাড়ি করছেন। এই দেখো আদালতের সার্টিফিকেট আর কাগজপত্র। গোলাগাঁয়ে একজন বিধবার ঘর বাড়ির সমস্ত বেনামি নিলামে খরিদ করে নিয়েছে, আমাকে একবার জিজ্ঞেসও করেনি। আহা বিধবা, তবে এই কাজটা ভালো হয়নি, কিন্তু বিক্রি হলো কেন? 10 বছরের খাজনা বাকি ছিল, সুদে আসলে 1,500 টাকার নালিশ হয়েছিল। তা ম্যানেজার বাবুর বা দোষ কি? অত টাকা কেমন করে ছেড়ে দেন? অত টাকা ছেড়ে দেবে কেন? দেব না তো কি, অসহায় বিধবাকে বাড়ি ছাড়া করব? তুমি কি পরামর্শ দাও? না, বাড়ি ছাড়া করতে বলি না। আর তোমার টাকা তুমি দান করবে, আমি তাতে বাধা দেবো কেন? সে কথা নয় শান্তি, আমার টাকা কি তোমার নয়? কিন্তু বলো দেখি, আমি যখন না থাকবো তখন তুমি? ও কি কথা? আমি যা ভালোবাসি তা করবে তো? ও কথা কেন বলো? বড় ভালো লাগে তাই বলি। তুমি আমার কথা, আমার স্বাদ ইচ্ছা জেনে রাখবে না শান্তি? না গো না, অমন কথা বলো না। আমার বড় দিদির নাম এই কাগজে দেখো শান্তি, এই দেখো আমার বড় দিদির নাম। কোথায়? এই দেখো, মাধবী দেবী, যার বাড়ি নিলাম হয়েছে। তাই বুঝি সমস্ত ফিরিয়ে দিতে চাইছো? তাই বলে নিশ্চয়ই ফিরিয়ে দেব সমস্ত সব। তিনি হয়তো তোমার বড়দি নন, শুধু মাধবীর নাম আছে নামেতেই। এই বড় দিদির নামের একটু সম্মান করব না? তা করো, কিন্তু তিনি নিজে কিছু জানতে পারবেন না। তা পারবেন না, কিন্তু আমি কি অসম্মান করতে পারি? ওরে, কে আছিস? ম্যানেজার বাবুকে একবার ডেকে দে। বাবু, আমাকে ডেকে পাঠিয়েছেন? গোলাগাঁয়ে কার সম্পত্তি নিলাম হয়েছে? মৃত রামতনু সান্যালের বিধবা পুত্রবধূর। কেন? আগে 10 বছরের মালগুজারি বাকি ছিল। কই খাতা দেখি। আগে খাতাপত্র পাবনা থেকে এখনো আনা হয়নি। আনতে লোক পাঠাও। বিধবা থাকবার স্থানটুকু পর্যন্ত রাখুনি? বোধ হয় নেই। তবে সে কোথায় থাকবে? একদিন যেখানে ছিল সেখানেই থাকবে বোধ হয়। একদিন কোথায়? কলকাতায় তার বাপের বাড়িতে। বাবার নাম কি জানো? আগে জানি, ব্রজরাজ লাহিড়ী। বিধবার নাম? মাধবী দেবী। বড় দিদি তুমি? কি হলো হুজুর? ওরে, কে আছিস? একটা ভালো ঘোড়ায় শীঘ্র জিন কষতে বল, আমি এক্ষুনি গোলাগাঁয়ে যাব। এখান থেকে গোলাগা কতদূর জানো? প্রায় 10 ক্রোশ। এখন 9টা বেজেছে, 1টার মধ্যেই পৌঁছাতে পারবো। কোন দিকে যেতে হবে? আগে প্রথমে উত্তরে, পরে পশ্চিম দিকে যেতে হবে। আচ্ছা। ওগো, কোথায় যাচ্ছো? আমি আমার বড় দিদিকে ফিরিয়ে আনতে যাচ্ছি।
ঠাকুর, এই তোমার মনে ছিল আর কি ফিরে পাবো? মা দুর্গা জোড়া মোষ দিব, যা চাও তাই দেবো, তাকে ফিরিয়ে দাও। বুক চিরে রক্ত দেব, যত চাও হে মা দুর্গা, যত চাও, যতক্ষণে না তোমার পিপাসা মিটে মাগো। তবু তবু গোলাগায় আমাকে পৌঁছাতেই হবে। ওই যে রাস্তার ধারে ওই দোকানিকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে। দোকানি ভাই, এইটাই কি গোলাগা? হ্যাঁ। আচ্ছা, রামতনু সান্যালের বাড়ি কোনটা? এদিকে, এই যে বাঁ দিকে বাড়িটা দেখা যাচ্ছে। বাড়িতে কে আছেন? কেউ না। কেউ না? কোথায় গেছেন? ভোরে নৌকা করে চলে গেছেন। কোথায়? কোন পথে? দক্ষিণ দিকে। নদীর ধারে পথ আছে তো? ঘোড়া দৌড়াতে পারবে? বলতে পারি না, বোধহয় নেই। আচ্ছা, এদিকে না? আমরা কোথায় যাচ্ছি মামিমা? সোমরাপুরে, প্রমিলার বাড়ি। সে আর কত দূর? কদিন লাগবে সেখানে যে পৌঁছতে? দাঁড়া সন্তোষ, মাঝিরা বলতে পারবে সঠিক খবর। মাঝি, ও মাঝি। মা ডাকছেন? হ্যাঁ, গোলাগা হতে সোমরাপুর কত পথ বলতে পারো? গোলাগা হতে সোমরাপুর তা 15 ক্রোশ হবে মা। বাতাস না থাকলে কাল দুপুর পর্যন্ত নৌকা সোমরাপুরে লাগবে মা। কাল দুপুর? হ্যাঁ গো বাবু, তবে বাতাস থামলে বেশি দেরি হবে না। আজ আমার একাদশী, কিন্তু সন্তোষের জন্য কোথাও পানসি বেঁধে পাক করে তাকে খাওয়াতে হবে। দিস্তে পাড়ায় গঞ্জে নৌকা বাঁধলে বেশ সুবিধে হবে, সেখানে সব জিনিসই পাওয়া যায়। তাই করো বাবু, 10টা 11টার মধ্যে যেন ছেলেটা খেতে পায়। তাহলে মামিমা? কেন রে, তোর বুঝি নৌকায় থাকতে আর ভালো লাগছে না? না না, ভালো লাগবে না কেন? কিন্তু তোমার যে খুব কষ্ট হচ্ছে মামিমা। না রে, এতে আমাদের কিছুই হয় না। মামিমা, তুমি গোলাঘাট কবার এসেছিলে? 7 বছর আগে একবার এসেছিলাম, আর ঠিক 7 বছর পর আরেকবার এসে ফিরে চলে যাচ্ছি। জীবনে 2বার হলো এখানে আসা। নে, আমার কোলে মাথা রেখে এবার একটু ঘুমিয়ে নে বাবা। আর তো ঘোড়ার পথ নেই। তাহলে ঘোড়া ছেড়ে দিয়ে পায়ে হেঁটে চলি। উফ, জামার উপর কত রক্ত জমে গেছে। ঘষবে, আরো পড়ছে, আরো রক্ত। বড্ড তেষ্টা পেয়েছে। নদীতে নেমে হাজলা ভরে জল পান করে নেই না কেন? এবার প্রাণপণ ছুটতে হবে। পায়ের জুতো কোথায় পড়ে গেছে? যাক না, সারা গায়ে কাদা মাটি, রক্তের দাগ, বুকের উপর কে যেন রক্ত ছিটিয়ে দিয়েছে। পা আর চলে না। এবার শুতে পারলে
শুতে পারলে জন্মের মতো ঘুমিয়ে পড়ব, তাই যেন হয়, তাই যেন অন্তিম শয্যায় এই জীবনের মহাবিশ্রামের আশায় উন্মুক্তের মতো ছুটে চলেছি। আচ্ছা, নদীর বাঁকের পাশে একখানা নৌকো না? কলমি শাকের দল কেটে পথ করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। চলতে হবে আরো আরো জোরে। বড় দিদি, বড় দিদি, বড় দিদি। পরিচিত চেনা স্বরে কি ডাকে না? ওই তো সর্বাঙ্গে ধুলো কাদা মাখা মাস্টার মশাই না? মাঝি, ও মাঝি, শিগগির নৌকা কুলে লাগাও। ওই দেখো মাঝি, নদীর তীরে একটা লোক ছুটে আসছে এদিকে। এক্ষুনি যাচ্ছি মা ঠাকুরুন। এই যে মা, ধুলো কাদা মেখে অজ্ঞানের মতো পড়েছিল কাদার উপর। জল, ওরে তোরা একটু জল নিয়ে আয়, পাখাটাও সঙ্গে নিয়ে আসিস। বড় দিদি, বড় দিদি, আমি কোথায়? এখানে শুয়ে দাও। মা ঠাকুরুন, ইনি আমাদের লালতাগায়ের জমিদার বাবু। দূর থেকে দেখে চিনতে পারিনি। শোনো মাঝি, লালদাগায় এই রাত্রে পৌঁছাতে পারো? সবাইকে এক একটা গলার হার, এই হার দেবো আমি। খুব পারবো মা ঠাকুরুন। চাঁদনি রাত, গুণ টেনে ভোর নাগাদ পৌঁছে দেবো। তাই করো মাঝি, তাই করো। যেমন করে পারো আজই তোমরা লালদাগায় পৌঁছে দাও। বড় দিদি, আমি কোথায়? তুমি তোমার শোবার ঘরে তোমার মাথা কোলে নিয়ে বড় দিদি বসে আছে। ওগো ওগো, এই যে দেখো, দেখো, চেয়ে দেখো। বড় দিদি, হ্যাঁ, এই তো আমার বড় দিদি। এখন আর তোমার অবগুণ্ঠন নেই কোনো। কপালের কিছুটা আঁচলে ঢাকা। এই তো সে দিদি, তুমি বড় দিদি। আমি মাধবী। তাই তো, বিশ্বের আরাম যেন এই কোলে লুকিয়েছিল। একদিন পরে যেন খুঁজে পেয়েছি। বড় দিদি, যে কষ্ট। কোথায় যাচ্ছিলে নৌকা করে? প্রমীলা শ্বশুর বাড়ি। এমন করে কি কুটুমের বাড়ি যেতে আছে দিদি? আর কথা বলো না, তোমার যে বড় কষ্ট। আর যদি কথা বলতে না পারি, তাহলে আর কোনো দিন আমার কথা শুনতে পাবে না। আমার পা দুটি করে নিয়ে তোমার চোখের জলে আর কত ধুয়ে দেবে শান্তি। ওগো, না, তুমি চলে যেতে চেও না। শান্তি, লক্ষ্মীটি শান্তি, অমন করো না। এখন আমার কষ্ট অনেক কমে গেছে। দেখছো না,
দিদিকে ধরে এনেছি। আমার আমার এত কাছে। শান্তি, শান্তি, তুমি তুমি একদিন বড় দিদিকে দেখতে চেয়েছিলে না? আর আর সেই বড় দিদিকে তোমার কাছে এনে দিলাম। মাস্টার মশাই, বড় দিদি বড় বড় ডাক্তার, কবিরাজ আমার রক্ত চমন বন্ধ করতে কি পারছে? 5 বছর আগের সেই আঘাত, তোমার তাড়া খেয়ে গাড়ি চাপা পড়ে বুকে আর পিঠে যে আঘাত পেয়েছিলাম, তাই হলো কাল। বড় দিদি আরো আরো কাছে তোমার মুখ আমার বুকে রাখো বড় দিদি। সেদিনের কথা মনে পড়ে, যেদিন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে। আমি তাই এখন শোধ নিয়েছি। তোমাকেও তাড়িয়ে দিয়েছিলাম। কেমন শোধ হলো তো বড় দিদি? মাস্টার মশাই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড়দিদি নাটকের অভিনয় শেষ হলো। নাটকটি প্রযোজনা করলেন আজমল হুদা মিঠু।